মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। চলো তোমাদের বইয়ের 11 অধ্যায়ে যে 111 পাতা যে বিভিন্ন জ্যামিতির যে বিভিন্ন চিত্র সম্পর্কে বিভিন্ন ধারণা আছে সেগুলো নিয়ে আগে আলোচনা করি। এই ক্লাসটা তোমরা ভালো করে ফলো করো আর ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমাদের কাছে বিষয়টা খুব সহজে উপলব্ধি হবে এবং তোমরাও বুঝতে পারবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা বোর্ডটা ভালো করে ফলো করি। এবং দেখো, আমি কিছু জিনিস লিখেছি বোর্ডের মধ্যে, সেটা হচ্ছে যে বিভিন্ন চিত্র ও তার সংক্ষিপ্ত ধারণা। আমরা খুব সংক্ষিপ্ত এই বিষয়গুলো একটু আলোচনা করব। জ্যামিতির অনেক কিছু, ঠিক আছে, জ্যামিতির অনেক বিষয় আছে, আমরা এত যাব না, ডিটেলস এত যাব না, সংক্ষেপে তার কিছু কিছু জিনিস আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো জ্যামিতি প্রথমে শিখবো আমরা। জ্যামিতি যেগুলো প্রথমে শিখবো সেটা হচ্ছে কি, রেখা কি, সরলরেখা কি, বক্ররেখা কি, বিন্দু কি, সমান্তরাল সরলরেখা কি, কোণ কি, ত্রিভুজ কি, বর্গক্ষেত্র কি, আয়তক্ষেত্র কি, বৃত্ত কি। তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে কি, এখান থেকে তোমাদের আছে কোণ, এই তোমাদের এই কি আছে, তোমাদের এই কোণটা আছে, ত্রিভুজ আছে, বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে আর বৃত্ত আছে, তাই তো? কিন্তু এইগুলো জানতে গেলে আমাদের এইগুলো সম্বন্ধে একটু ধারণা থাকা আমাদের দরকার। তাই এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নেব। আমরা প্রথমে জ্যামিতির যে কথাটা বলছি, এই জ্যামিতির একটা আলাদা অর্থ আছে। ঠিক আছে, জ্যামিতির একটা আলাদা অর্থ আছে। ঠিক আছে, জ্যামিতি কথার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। মানে জ্যা মানে হচ্ছে ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ। জ্যামিতির পুরো কথার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এই যে জ্যামিতি এমন একটা অঙ্ক, অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদা। ঠিক আছে, তা সেই সব বিষয়ে আমরা অনেক কিছু শিখবো পরে। আমরা শুধু বিভিন্ন চিত্র যে হয় সেই চিত্রগুলো সম্বন্ধে জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। পরে তো আরও অনেক কিছু শিখতেই আমাদের হবে। চলো, রেখা। প্রথমে বলেছি রেখা। রেখা কি? ধরো আমি একটা দাগ টানছি, এটার নাম হচ্ছে একটা রেখা। এই দাগটা কতটা নির্দিষ্ট সেটা কিন্তু আমি জানি না। এই দাগটা কতটা নির্দিষ্ট সেটা কিন্তু আমি এখনো জানি না। এই দাগটা সোজা হতে পারে, এই দাগটা বেঁকা হতে পারে, এই দাগটা ঢেউ খেলানো হতে পারে। মানে এই যে দাগগুলো টানলাম এইগুলোকে বলছি রেখা। এই রেখাগুলো সোজা, বাঁকা, ঢেউ খেলানো নানা রকম হতে পারে। ঠিক আছে, সেই জন্য এইগুলোকে একটা রেখা। এই রেখাটা শুধু কি দেখতে পাই, আমরা শুধু দেখতে পাই রেখাটার দৈর্ঘ্য কতটা। আমরা কি দেখতে পাই, এই রেখাটার দৈর্ঘ্য কতটা, কিন্তু এই রেখাটার প্রস্থ বা উচ্চতা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানবো রেখা কি আছে। তাহলে আমরা শুধু শিখে নেবো এই জায়গায় রেখা। তোমরা এগুলো খাতায় নোট করে নেবে তোমাদের সুবিধার জন্য। রেখার শুধু কি আছে, দৈর্ঘ্য আছে, ওই ভয়ের দৈর্ঘ্য আছে, ব্যাস, আর কিছু নেই। তাহলে রেখার শুধু দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা দেখতে পাই, তাহলে আর কিছু নেই। প্রস্থ বা উচ্চতা, যাকে আমরা উচ্চতা বলি, প্রস্থ বা উচ্চতা হলো। তাহলে রেখার সম্বন্ধে ধারণাটা এলো। এবার চলো সরল রেখা। রেখাটা বুঝলে তো বিভিন্ন রকমের হয় রেখা। এবার দেখো, আমি যখন পরপর বুঝিয়ে যাবো না তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। রেখাটা এটা চলো দেখে নিও, রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। এবার চলে এলাম কি, রেখা আমাদের হয়ে গেল। এবার চলে এলাম সরল রেখা। তাহলে আমি যে রেখাটা টানলাম, এই যে আমি এই রেখাটা টানলাম, এই যে রেখাটা টানলাম, এই যে রেখাগুলো টানছি, দেখো যে রেখাটা আমার একদম সোজা, কোথাও আঁকা বাঁকা নেই, এই রেখাটা দেখো কোনো আঁকা বাঁকা নেই, এই রেখাটা আঁকা বাঁকা, এই রেখাটা কিন্তু বাঁকা। তার মানে এই রেখাটা যেতে যেতে কোনো দিক পরিবর্তন করছে না, কোনো দিক পরিবর্তন করছে না। কিন্তু এই সোজা রেখাটা যেতে যেতে দেখো দিক পরিবর্তন করছে, তাই না? রেখাটাকে দেখো দিক পরিবর্তন করছে। সেই জন্য আমরা এই রেখাগুলোকে, ঠিক আছে,
এই যে রেখাটা বলছে দুভাগে ভাগ করব। এই যে সরলরেখা দেখছো, এই যে সরলরেখা দেখলাম, দেখো এই যে রেখা দুটো রেখা কেটেছি তো, একটা সোজা একটা বাঁকা, তাই না? তাহলে এই সরলরেখাটা যেটা সোজা সেটাকে আমরা সরলরেখা বলছি, যেটা বাঁকা সেটাকে আমরা বক্ররেখা বলছি। তাহলে সরলরেখার ধর্ম কি? সরলরেখা সমভাবে মানে এই দিকেও এই দিকে আবার এই দিকেও সমানভাবে তুমি বর্ধিত করতে পারো। ঠিক আছে, সমানভাবে বর্ধিত হয়, কোনো দিকে আঁকা বাঁকা নেই, সেটা সরলরেখা। আর বক্ররেখা যে রেখাটা সবসময় আঁকা বাঁকা বা সবসময় দিক পরিবর্তন করে চলে। এই যে কেমন দিক, এই দিকে আসছিলাম আবার এই দিকে আসছি, দেখো আবার নিচে দিয়ে আসছি, আবার নিচে দিয়ে আসছি, আবার নিচে দিয়ে আসছি, আবার নিচে দিয়ে এলাম, আবার উপর দিয়ে উঠছি, তার মানে কি সবসময় দিক পরিবর্তন করে চলে, সেটা হচ্ছে বক্ররেখা। সরলরেখাটাকে কয় ভাগ করলাম? দুই ভাগে। একটা বলছি সরলরেখা, ঠিক আছে, আর একটা বলছি বক্ররেখা। বোঝা গেল? তাহলে সরলরেখা আর বক্ররেখা কি বোঝা গেল? তাহলে আমরা সরলরেখা কাকে বলবো? আমরা যদি সম্পর্কে আমরা যদি কাকে বলে লিখি, আমরা যদি বলি সরলরেখা কাকে বলে বলো তো, তা তুমি কি বলবে? যে রেখা, তোমরা লিখবে যে রেখা কোথাও আঁকা বাঁকা নয়, সোজা ও সমানভাবে প্রসারিত হয় তাকে সরলরেখা হলো। তোমরা শুনে লিখে নেবে। আর কি বললাম? বক্ররেখা কাকে বলে? যে রেখা বারবার দিক পরিবর্তন করে বা আঁকা বাঁকা তাকে বলা হবে বক্ররেখা। বোঝা গেল? তোমরা লিখে নেবে এটা, আমি আর পরে সময় নষ্ট করে লিখলাম না। এবার চলে আসবো কি বিন্দু। বিন্দুর কিছু ধর্ম আছে, ঠিক আছে, বিন্দুরও কিছু ধর্ম আছে। এই যে আমরা রেখাগুলো শিখলাম, সরলরেখা, বক্ররেখা, বিন্দু, এবার শিখলাম এই বিন্দুর কিছু ধর্ম আছে। বিন্দু কি? বিন্দু একটা ডটের মতো, ঠিক আছে, এই বিন্দুটা, বিন্দুর শুধু অবস্থান আছে। বিন্দু কি আছে? শুধু অবস্থান আছে। বিন্দু শুধু আমরা অবস্থান, মানে এই যে এখানে একটা স্থানে বিন্দুটা নিয়ে বসেছে, এর অবস্থানটা দেখতে পাচ্ছি, শুধু এর অবস্থানটা দেখতে পাচ্ছি, এর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটা কি শিখলাম? বিন্দুর শুধু অবস্থান আছে। হয়েছে? তাহলে কি নেই? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি নেই, কারণ এই বিন্দুটা মাপতে গেলে এখান থেকে দৈর্ঘ্য পায় না, এখান থেকে প্রস্থ পায় না, এখান থেকে উচ্চতা পায় না, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? বিন্দু শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ ও হসু চয় চয় উচ্চতা নেই। হয়েছে? তাহলে বিন্দু শুধু আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, সেটা হচ্ছে বিন্দু। এইবারে আমি এটা বলছিলাম, তাহলে আমরা কি করে বুঝবো? ধরো আমরা তোমাকে শেখাচ্ছিলাম সরলরেখা, রেখা, বক্ররেখা। একটা সরলরেখা যখন টানছি, এই যে সরলরেখা টানলাম, এই সরলরেখাটা দুই দিকে সমানভাবে বর্ধিত হয়, সমানভাবে, হয়েছে তো? যখন এই বিন্দু দিয়ে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, তখন এই সরলরেখাটা একটা নির্দিষ্ট হয়ে গেল যে আমার এখান থেকে এতটা পর্যন্ত আমার এই সরলরেখাটার দৈর্ঘ্য, এখান থেকে এতটা পর্যন্ত এই সরলরেখাটার দৈর্ঘ্য, বা এই বক্ররেখাটা এখান এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য। যখন দুটো বিন্দু একটা সরলরেখার মধ্যে দুটো বিন্দু, একটা বিন্দু দিলাম, একটা বিন্দু দিলাম, একটা সরলরেখার মধ্যে যখন দুটো বিন্দু দিয়ে দিই, বিন্দু দিয়ে সরলরেখাটাকে একটা নির্দিষ্ট করি, কারণ
যে আমার এখানে একটা বিন্দু দিয়েছি, এখানে একটা বিন্দু, তাহলে আমি বলতে পারবো দুটো বিন্দু দিলে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা যায়। দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা যায়। কিন্তু এই মনে রাখতে হবে একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে। এই যে অসংখ্য বিন্দু, এই যে একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু, তার মধ্যে আমি এইখান থেকে এতটা বিন্দু নিয়ে এই সরলরেখাটাকে নির্দিষ্ট করেছি। দেখো বিন্দু কত গুণ, তাহলে আমি এত বিন্দু, তার মধ্যে আমি এখান থেকে একটা বিন্দু নিয়ে এই বিন্দুর মধ্যে এই সরলরেখাটাকে আমি নির্দিষ্ট করেছি এর দৈর্ঘ্যটাকে মাপার জন্য। তাহলে সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে। এই বিন্দু থেকে আমি কি করতে পারি? অসংখ্য সরলরেখা টানতে পারি। এই বিন্দু থেকে আমি কি করতে পারি? এই বিন্দু থেকে আমি অসংখ্য সরলরেখা টানতে পারি। দেখেছো? দেখো কত সরলরেখা টানছি, তুমি অসংখ্য সরলরেখা হচ্ছে। তাহলে একটা বিন্দু থেকে অসংখ্য সরলরেখা টানা যায়। বোঝা গেল এবারে যে একটা বিন্দু থেকে কতগুলো সরলরেখা টানা যায়? অসংখ্য। এবার তোমরা বুঝে গেলে যে একটা বিন্দু দিলে আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি। দুটো বিন্দু দিয়ে কত সরলরেখা টানতে পারি? একটি সরলরেখা টানতে পারি। কারণ দুটো বিন্দু দিয়ে কি অনেক সরলরেখা টানা যাবে না? এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে তুমি একটা সরলরেখা টানতে পারবে। সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখাটা কি? তোমরা রেল লাইন দেখেছো তো? দেখো রেল লাইন এরকম সোজা যায়, লাইনের পাত দেখেছো? রেল যদিও চলে এরকম সোজা। এখানে কি থাকে? পাটা থাকে বা এর উপর দিয়ে ট্রেন যায়, তোমরা নিশ্চয়ই জানো, তাই তো? রেল লাইনে যে এই দুটো দূরত্ব কিন্তু সমান থাকে না? এই দুটো দূরত্ব কি থাকে? সমান থাকে, তাই তো? এরা যখন রেল লাইনগুলো যায়, এই লাইনগুলো যায়, এরা কি কোনো বিন্দুতে, এরকম কোনো বিন্দুতে গিয়ে মিলে যায়? রেল লাইনগুলো যেতে যেতে কোনো জায়গায় গিয়ে এরকম মিলে যায়? যদি মিলে যেত তাহলে ট্রেনটা তো যেতে পারতো না। তাহলে তো পড়ে যেত বা উল্টে যেত বা আর যেতেই পারতো না। কারণ ট্রেনের রাস্তা তো দুটো চাকা, তাই না? দুটো চাকা। এই যে ট্রেনটা যাচ্ছে, তার ট্রেনের এইখানে একটা চাকা, এইখানে একটা চাকা, তাই না? এইখানে একটা চাকা, এইখানে একটা চাকা। তাহলে ট্রেনটা যদি তোমার এই বিন্দুতে, তোমার যদি ট্রেনটা গিয়ে এইখানে চাকা আছে, এইখানে চাকা, তাহলে তোমার যদি এই বিন্দুতে মিলে যায়, তাহলে চাকাটা কি এই চাকাটা কি এখানে চলে আসবে? ট্রেনে আসতে পারবে না, তাই তো? তাহলে কি দাঁড়াবে? তাহলে ট্রেনের যে লাইন সেটা সমান যাচ্ছে, এরা কখনো একটা বিন্দুতে মিলিত হতে পারে না। হয়েছে? ট্রেন লাইন এর যে রাস্তা সেটা কখনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হতে পারে না। তাহলে এটা কখনো গিয়ে একটা বিন্দুতে মিলিত হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? সমান্তরাল সরলরেখা মানে একটা সমান সরলরেখা, তার নিচে একটা সমান সরলরেখা বা তার উপরে একটা সমান সরলরেখা। দুটো হতে পারে, তিনটে হতে পারে। আমরা বলতে পারি দুই বা ততোধিক, দুইয়ের অধিক, ঠিক আছে? দুই বা ততোধিক সরলরেখা, ভালো করে শুনে নাও, দুই বা ততোধিক সরলরেখা যদি যথেচ্ছভাবে, ঠিক আছে, সমান প্রসারিত হয়, সমানভাবে মানে উভয় দিকে মানে এই দিকেও প্রসারিত হতে পারে, এই দিকেও প্রসারিত হতে পারে, এই দিকেও হতে পারে, সমানভাবে প্রসারিত হয়, তবে তা মানে কোথায় গিয়ে কোনো বিন্দুতে মিলিত না হয়, তখন তাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। বোঝা গেল সমান্তরাল সরলরেখা কি? মানে ধারণাটা পেলে তো? বেশ, এবার চলো বিন্দু কতটা, সমান্তরাল কতটা বুঝলে। এবার চলে এলো কোণ।
প্রত্যেকটা জায়গায় বিন্দুর গুরুত্ব আছে। দেখো কোণ কি, তোমরা বাড়ির দেওয়াল দেখছো তো, তোমরা বাড়ির দেওয়াল কেমন হয়, এরকম একটা দেওয়াল, তার উপর দিয়ে ছাদ আছে, তাই না? এটা সিলিং আছে, ছাদ। দেখো এই দেওয়ালটা যে তৈরি হলো, এইখানে যে ছাদটা গেল, এখান থেকে একটা কোণ তৈরি হলো। তা কোণটা কখন তৈরি হয়েছে? যখন এই দিকে একটা দেওয়াল উঠেছে, এই দিক দিয়ে একটা গেছে, তার মানে এইখানে একটা বিন্দু। তাহলে এই একটা সোজা দাগ দেওয়াল উঠেছে, এইদিকে সিলিং এর দেওয়াল উঠেছে, দিয়ে এই একটা কেন্দ্রে মিলিত হয়েছে, একটা কেন্দ্রে মিলিত হয়েছে, একটা বিন্দুতে মিলিত। তাহলে দুটি সরল রেখা একটা বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে আমরা একটা যে চিত্রটা জ্যামিতিতে দেখতে পাই সেটা হচ্ছে কোণ। ধরো এই একটা সরল রেখা, ঠিক আছে, আর এই একটা সরল রেখা কি হলো, একটা বিন্দুতে মিলিত হলো, গিয়ে গেছে সৃষ্টি হলো, সেটা কোণ। আবার ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা আছে, ঠিক আছে, আমি উপর থেকে একটা সরলরেখা দেব, দিয়ে এখানে মিলিত হলো, এই সরলরেখাটাকে কি করলো, স্পর্শ করলো। তাহলে আমি কি বলে যে একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে, এই বিন্দুটাই স্পর্শ করলো, তাহলে এখানে কি হলো, একটা কোণ সৃষ্টি হলো, এদিকেও একটা কোণ সৃষ্টি হলো। তাহলে আমরা যদি একটা কোণ এঁকে দেখাও, তুমি কি দেখাতে পারছ, একটা সরলরেখা হবে, একটা সরলরেখা একটা বিন্দুতে মিলন করে দিলে একটা কোণ। যদি বলি একটা সরলরেখাকে সমদ্বিখণ্ড ভাগ করে কোণ দেখাও, তাহলে একটা সরলরেখাকে ভাগ করে দিলে, দেখো ভাগ করে দিলে, একটা সরলরেখাকে আমি কি করলাম, ভাগ করে দিলাম, দিয়ে কি করলাম, কটা কোণ, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে। তাহলে একটা বিন্দুতে দেখো চারটে কোণ পেলাম, একটা বিন্দু কটা কোণ আছে, চারটে কোণ আছে। তাহলে সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত, দুটো সরলরেখা বা দুয়ের বেশি সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে কোণ। তাহলে বিন্দুর গুরুত্ব বুঝতে পারলে। চলো এবার আমরা আর কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র। চিত্রগুলো কি এবার শিখবো, ত্রিভুজ। ত্রিভুজটা কি, ধরো আমি তিনটে রেখা নিলাম, রেখা বলতে নির্দিষ্ট রেখা, রেখা মানে কি, নির্দিষ্ট তিনটে রেখা। নির্দিষ্ট কেন বললাম, ধর রেখা মানে কি, রেখার তো কোনো মান নেই, রেখা এই রেখা সরলরেখা বক্ররেখা হতে পারে, তাহলে আমি তিনটে নির্দিষ্ট সরলরেখা নিলাম। নির্দিষ্ট মানে কি, আমার এই প্রান্তে একটা বিন্দু আছে, এই প্রান্তে একটা বিন্দু আছে, এই প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দু, এটা বলে নির্দিষ্ট সরলরেখা। তাহলে একটা নির্দিষ্ট তিনটে নির্দিষ্ট সরলরেখা নিয়েছি, এই সরলরেখা দিয়ে কি করবো, আমি একটা ছবি তৈরি করবো, যে ছবিটার নাম হবে ত্রিভুজ। দেখো এই যে ধরো আমি প্রথমে সরলরেখা নিলাম, নিয়ে নিলাম, দ্বিতীয় সরলরেখা নিলাম, নিলাম, তৃতীয় সরলরেখা নিলাম, নিলাম, এটা নিলাম, হয়েছে, তিনটে সরলরেখা নিয়েছি, কি করলাম, একটা চিত্র আনলাম। এই যে চিত্রটা পেলে, এই চিত্রটার নাম হচ্ছে ত্রিভুজ। তিনটে সরলরেখা দিয়ে কেন আমি এই চিত্রটা করলাম, তিনটে সরলরেখা দিয়ে কি করলাম, এই তিনটে বিন্দু দিয়ে, এই তিনটে বিন্দুর সাহায্যে এই সরলরেখা তিনটেকে সীমাবদ্ধ করলাম। তিনটি বিন্দু দিয়ে কি করলাম, এই সরলরেখাটাকে আমি সীমাবদ্ধ করলাম, হয়েছে, দিয়ে কি চিত্র তৈরি হলো, ত্রিভুজ। কি চিত্র পেলাম, ত্রিভুজ, হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এখানে ত্রিভুজ কি, ত্রিভুজ মানে কি, ত্রিভুজ হচ্ছে ত্রি শব্দের অর্থ, এই ত্রি শব্দের অর্থ ত্রি মানে তিন, আর ভুজ শব্দের অর্থ, এখানে ভুজ মানে কি, বাহু। তাহলে তিনটি বাহু, তিনটি বাহু আছে, হয়েছে, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, যার তিনটে বাহু, তিনটে কোণ, সেটা হচ্ছে, এবং তিনটে বাহু তিনটে কোণ দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা ত্রিভুজ মানে বললাম, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তার ত্রিভুজ কথার অর্থ হলো যার তিনটে বাহু আছে। আর কি আছে, ত্রিভুজের তিনটে কোণ আছে। দেখো তোমরা আগে বললে এই একটা বাহু, এই একটা বাহু দিয়ে কি হয়েছে, একটা কোণ হয়েছে। তাহলে তিনটে রেখা, যে তিনটে সরল রেখা বলছিলাম, সরল রেখাকে আমরা কি বলছি, এটাকে আমরা একটা বাহু বলতে পারছি।
এটাকেও আমরা বাহু বলছি, এটাকেও আমরা বাহু বলছি। আর কি বলছি? তিনটে কোণ। আর কি দেখতে পাচ্ছি? দেখো আর দেখতে পাচ্ছি এই যে কোণের মধ্যে এই যে কোণটাকে যে বিন্দু দিয়ে সীমাবদ্ধ করেছি, যে কোণের মধ্যে যে বিন্দু দিয়ে সীমাবদ্ধ করেছি, এই বিন্দুটাকে বলা হবে কোণের শীর্ষবিন্দু। কোণের শীর্ষবিন্দু। তাহলে আমরা কি পেলাম? এটা শীর্ষ বিন্দু। এটা কি পেলাম? তাহলে শীর্ষবিন্দু কটা আছে? তাহলে শীর্ষবিন্দু একটা, দুটো, তিনটে শীর্ষবিন্দু। তাহলে আমরা তিনটি শীর্ষবিন্দু পাচ্ছি। আর কি পাচ্ছি? তিনটি বাহু পাচ্ছি। আর কি পাচ্ছি? তিনটি কোণ পাচ্ছি। তাহলে মোট কয়টি পেলাম? 9। তাহলে একটা ত্রিভুজের মোট কয়টি অংশ পেলাম? 9টি। বোঝা গেল? তাহলে ত্রিভুজ কি সেটা বুঝলে? তাহলে ত্রিভুজ কাকে বলে? তাহলে আমরা লিখতে পারবো কি? লিখতে তিনটি সরল রেখা দিয়ে সীমাবদ্ধ। ঠিক আছে, তোমরা লিখতে পারবে কি? লিখতে পারবে তিনটি, তোমরা লিখতে পারবে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা তোমাদের ত্রিভুজ কাকে বলে সেটা। এবারে আমরা কি শিখতে পারি ত্রিভুজ ছাড়া? তাহলে ত্রিভুজের কি কি অংশ পেলাম আমরা দেখে নিলাম। আর কি কি শিখতে পারি ত্রিভুজ ছাড়া? ত্রিভুজ ছাড়া আর কি শিখবে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কিরকম চিত্র হয়? আমি দেখলাম তিনটে বাহু নিয়ে, তিনটে বাহু বা তিনটে সরলরেখা নিয়ে আমরা কি করলাম? একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে বর্গক্ষেত্র আঁকতে গেলে আমাকে চারটে বাহু লাগবে। দেখো আমি চারটে বাহু নিচ্ছি। ঠিক আছে, ত্রিভুজটা মুছি। দেখো চারটে বাহু নিলাম, 1 2 3 4। এই যে চারটে বাহু নিলাম, এই চারটে বাহু কিন্তু সমান। এই চারটে বাহু থাকবে একদম পুরো সমান। মনে রাখবে তো? তাহলে এই চারটে বাহু দিয়ে কি করবো? বর্গক্ষেত্র আঁকবো। মানে এটা যদি আমার 5 হয়, এটাও 5 সেন্টিমিটার, সবগুলো 5 সেন্টিমিটার হতে হবে। সমান মানে সব বাহুগুলো একই রকম মাপ হতে হবে। তাহলে আমি কি করলাম? প্রথমে একটা 5 সেন্টিমিটার দাগ কাটলাম, তার মানে একটা দাগ নেওয়া হলো। তারপর দুটো দাগ আঁকতে হবে। তাহলে আমি কি করব? 5 সেন্টিমিটারে আরেকটা দাগ আঁকলাম, দুটো হলো, তিনটে নিতে হবে। তার মানে এই একটা 5 সেন্টিমিটার দাগ, আর একটা কি করলাম? এই একটা 5 সেন্টিমিটারের দাগ। মানে এইটা। তার মানে কি হলো? তোমার এইটা যদি 5 সেন্টিমিটারটা নি, তোমাকে স্কেল দিয়ে, ঠিক আছে, তোমাকে স্কেল দিয়ে কি করতে হবে? দাগগুলো টানতে হবে। তোমাদের যে ইঞ্চি কাঠি আছে, ঠিক আছে, ওই ইঞ্চি স্কেলটা দিয়ে কি করবে? দাগগুলো মাপ করবে। একটা পর্যন্ত 5 ইঞ্চি, সবগুলো যেন 5 হয়, সবগুলো যেন 6 হয়, তোমরা নির্দিষ্ট একটা মাপে করবে। দিয়ে কি করলে? এই একটা টানলে, তাহলে এটাও যদি 5 হয়, তাহলে এটাও 5, এটা 5 হলে এটাও 5। তাহলে চারটে বাহুই, এই যে চারটে বাহু দেখছো, এগুলো বাহু বলেছি। যে সরলরেখাগুলো, যে রেখাগুলো সরলরেখা টানছি, এগুলোকে কি বলছিলাম আমি? ভুজ, তাই না? ভুজ মানে বাহু। এখানে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে এইগুলোকে আমরা কিন্তু যে বাহুগুলো দেখতে পাচ্ছি, সরলরেখাগুলো দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা বাহু বলতে পারবো। কেন না? এই সরলরেখাটাকে আমরা বাহু বলবো। এর যদি এইটা 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটা 5 হলে এটাও 5। মানে চারটে বাহু একই মাপ হতে হবে।
ঠিক আছে, তাহলে সেটা হবে বর্গক্ষেত্র। তাহলে আমরা কি লিখতে পারবো? কি লিখতে পারবো এখানে? যে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ। দেখো এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে চারটে বাহু দিয়ে কি করেছি? চারটে রেখা সরলরেখাকে সীমাবদ্ধ করেছি। চারটে বাহু বা চারটে সরলরেখাকে আমি কি করেছি? সীমাবদ্ধ করেছি চারটে বিন্দু দিয়ে, তাই না? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা বাহু, তাহলে এটা যদি বাহু হয় এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু। এই বাহুগুলো কি সব সমান? প্রতিটি বাহু কি হচ্ছে? সমান। চারটে বাহু দেখতে পাচ্ছি, চারটে কোণ দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি? একটা বিন্দু, একটা বিন্দু, একটা, চারটে বিন্দু দেখতে পাচ্ছি। বিন্দুগুলোকে কি বলেছি? কোণের মধ্যে অবস্থিত, ঠিক আছে? সেটা হচ্ছে একটা কোণের যে বিন্দু সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। কোণের মধ্যে অবস্থিত বিন্দুটাকে বলা হচ্ছে কোণের শীর্ষবিন্দু। তাহলে এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে বর্গক্ষেত্র চারটে বাহু সব সময় সমান। এক নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। বর্গক্ষেত্রের লিখতে হবে তোমাদের, বর্গক্ষেত্রের চারটি বাহু সমান। ঠিক আছে, চারটে বাহুই করে দাও, চারটে বাহুই সমান। আর কি দেখি? চারটে কোণ, চারটে কি থাকে? কোণ। আর কি থাকে? চারটি বাহু। আর কি থাকছে? চারটি শীর্ষবিন্দু। তাহলে 12টি অংশ। তাহলে একটা বর্গক্ষেত্রের 12টি অংশ দেখতে পেলাম। এইবারে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে একে বলা হচ্ছে চতুর্ভুজ। কেন বলা হচ্ছে? আমি যখন তিনটে বাহু দিয়ে করেছিলাম, তিনটে সরলরেখা দিয়ে করেছিলাম, তখন বলেছিলাম ত্রিভুজ। আর যখন আমি চারটে বাহু দিয়ে করব তখন হবে সেটা চতুর্ভুজ। বুঝা গেল? তাহলে এখানে কটা বাহু আছে? চারটে বাহু। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজে, তাহলে আমরা এই চতুর্ভুজটার নাম কি? এই চতুর্ভুজটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে আমরা একটা চতুর্ভুজ বলছি, এই চতুর্ভুজটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। বুঝা গেল? তা চতুর্ভুজ কি? চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে? সেটা হচ্ছে চতুর্ভুজ। আর বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজে চারটে বাহুই সমান, যে চতুর্ভুজটার চারটে বাহুই সমান তাকে বলবো বর্গক্ষেত্র। হলো? চলো এরপরে আমি অন্যটা শেখাই। সব লিখছি না, তোমরা লিখে নেবে শুনে শুনে এগুলো। আয়তক্ষেত্র, তারপর বলেছে আয়তক্ষেত্র। তাহলে চতুর্ভুজ দেখলাম, তোর চতুর্ভুজ অনেক হতে পারে, ঠিক আছে? চতুর্ভুজে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখো এটা কটা কোণ দেখো, কটা বাহু? একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু। তাহলে কটা কোণ হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাহু, পাঁচটা কোণ। তাহলে এটা হয়ে গেল পঞ্চভুজ। দেখো চতুর্ভুজের পরে পাঁচটা বাহু, পাঁচটা পঞ্চভুজ। যে চতুর্ভুজের চারটে কোণ, চারটে বাহু, সেটাই হচ্ছে চতুর্ভুজ। এবার আমরা আবার একটা চতুর্ভুজ রাখবো, যে চতুর্ভুজটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমার চারটে বাহু লাগবে, কিন্তু দুটো লাগবে সমান, আর দুটো বাহু হবে একই রকম, আর দুটো বাহু হবে একই রকম। মানে চারটে বাহু, এই যে চারটে বাহু দেখছো, এই চারটে বাহুর মধ্যে দুটো থাকবে সমান, আর দুটো থাকবে মানে এর সঙ্গে এর বিপরীত, মানে দুটো সমান আর দুটো অসমান। দেখো এইখানে যদি বোঝাতে চাইছি যেটা, সেটা হচ্ছে যদি এটা 5 সেন্টিমিটার হয় তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা যদি 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রে করতে গেলে তোমাকে দেখতে হবে ছবিটাকে। ছবিটার মাধ্যমে ধরো আমি একটা সরলরেখা আঁকলাম 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটা 5 সেন্টিমিটারের সরলরেখা আঁকি, তাহলে আমাকে আরেকটা 5 সেন্টিমিটার সরলরেখা আঁকতে হবে। হয়েছে? এবারে এদের দূরত্বটা হবে 2 সেন্টিমিটার। এদের দূরত্বটা হবে
এদের দূরত্বটা হবে 2 সেন্টিমিটার। তাহলে আমি একটা 2 সেন্টিমিটার সরলরেখা এদিকে আঁকলাম, এদিকে একটা 2 সেন্টিমিটার সরলরেখা আঁকলাম, হয়েছে? তাহলে 5 সেন্টিমিটার 2 সরলরেখা, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এইটা চিত্রটার নাম কি? এইটা নাম হচ্ছে আয়তক্ষেত্র। বোঝা গেল? এই যে চিত্রটা দেখতে পেলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কেন বলছি? এই যে আয়তক্ষেত্র, এই চিত্রটাকে আমি কেন বলছি এটা আমাকে কিন্তু জানতে হবে। প্রথম কথা কি, যে আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে যে আয়তক্ষেত্র মানে চতুর্ভুজ, আমি বলেছি প্রতিটা এটা চতুর্ভুজ, কারণ 4টে বাহু আছে। তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহু, তাহলে এর বিপরীত কোনটা? এর বিপরীত হচ্ছে এইটা। এর বিপরীত দিকে কি? এটা নিচে আছে, নিচের বিপরীত উপর দিকে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এইটা। তাহলে এইটা যদি 5 হয় তাহলে এটাও তো 5, এটা 5 হলে এটাও 5। তাহলে এর বিপরীত বাহু কি হচ্ছে? সমান। আবার এর বিপরীত, এটা ডান দিকে আছে, এর বাম দিকে দেখো, ডান দিকে বিপরীত বাহু, বাম দিকে একটাও সমান। তাহলে কি হচ্ছে? পরস্পরের সমান। এটা এর সমান, এটা এর সমান। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান, তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এগুলো কিন্তু মনে রাখতে হবে। যে আমরা এটাকে দেখতে পেলাম, এটা এই ছবিটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আয়তক্ষেত্রে দেখতে পাচ্ছি 4টে বাহু আছে, 4টে কোণ আছে, একটা কোণ, দুটো কোণ, 3টে কোণ, 4টে কোণ। 4টে বাহু বলছে, এটা বাহু, এটা কোণ, এইটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোণের মধ্যে অবস্থিত যে বিন্দু তাকে শীর্ষবিন্দু বলে। ঠিক আছে? তাহলে যে কোণের মধ্যে বিন্দুটা আছে সেটা তার নাম হচ্ছে শীর্ষবিন্দু। এবার দেখো, তাহলে 4টে কোণ, 4টে বাহু, 4টে শীর্ষবিন্দু, এরও সেই 12টা অংশ। তা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান, তাকে বলবো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে 4টে বাহু, 4টে। তাহলে আয়তক্ষেত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি না? আয়তক্ষেত্রের এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি কি হয়? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি কি? পরস্পর সমান। ঠিক আছে? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। হয়েছে? তাহলে তোমরা এটা দেখতে পেয়ে আয়তক্ষেত্র। এরপরে চলে যায় বৃত্ত। বৃত্ত কিভাবে তৈরি হয় এটা প্রথমে একটু বুঝিনি। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে নিশ্চয়ই আরো দেখো, শেষটুকু একটু ধৈর্য ধরে দেখো। আমরা যখন বৃত্ত করি, যখন আমরা বৃত্ত আঁকি, বৃত্ত মানে কি? একটা গোলাকার অংশ বিশেষ, একদম গোল। একটা বৃত্ত আঁকতে গেলে কি দরকার? প্রথমে দেখো, একটা বৃত্ত আঁকতে গেলে কি দরকার? একটা বক্ররেখা দরকার। একটা বক্ররেখা নেই, ঠিক আছে? একটা রেখা নিচ্ছি, যে রেখাটা হচ্ছে বক্ররেখা। এই একটা বিন্দু থেকে বক্ররেখা দিয়ে আমি একটা বৃত্ত তৈরি করছি। হয়েছে? তাহলে একটা বক্ররেখা দিয়ে একটা বৃত্ত তৈরি করা যাবে। ঠিক আছে? একটা বক্ররেখা দিয়ে যে চিত্রটা পাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা বলছি বৃত্ত। এটা নাম দিচ্ছি বৃত্ত।
তোমাদের মনে রাখতে হবে, বৃত্ত যখন আমরা একটা তৈরি করি বক্ররেখা দিয়ে, তখন বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকে। কেন্দ্রবিন্দু কি? কেন্দ্র হচ্ছে যাকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে কেন্দ্র করে যে বৃত্তটা তৈরি হচ্ছে, মানে হচ্ছে তোমাকে আমি বোঝাচ্ছি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটা জিনিস তোমাদের একটু করে দেখাই, তাহলে তোমাদের কাছে ইজি হবে সহজ ব্যাপারটা। একটু দেখো, ঠিক আছে? দেখো বৃত্ত এরকম, তোমাদের কম্পাস বাড়িতে নিশ্চয় সকলের আছে, এখন তোমাদের নেই, পরবর্তীকালে তোমাদের থাকবে। এরকম কাটা কম্পাস তোমাদের আছে, তাই না? কম্পাস আছে। এই কম্পাস দিয়ে কিন্তু আমাদের বৃত্ত তৈরি করতে হবে, কারণ বৃত্ত তৈরি করার সময় এই কেন্দ্র এরকম মাঝে একটা বিন্দু থাকে, বিন্দু এখানে একটা মাঝে বিন্দু নিতে হয়, এই বিন্দুকে কেন্দ্র করে কম্পাসটা এইভাবে বসাতে হয়। বসিয়ে কি করতে হয়, ঠিক এইভাবে একটা বৃত্তটাকে অঙ্কন করতে হয়, ঠিক আছে? এইভাবে ঘুরিয়ে কি করি, আমি বৃত্তটাকে এইভাবে, এইভাবে বিন্দু থাকে, আমি বৃত্তটাকে এইভাবে অঙ্কন করে নিলাম। এইবারে বৃত্ত যখন অঙ্কন হয়ে গেল, এই যে কেন্দ্রবিন্দুটা তৈরি হলো, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, এটা যদি দূরত্ব, এর দূরত্বটা যদি 5 হয়, তাহলে মনে রাখতে হবে এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এর দূরত্ব যদি 5 হয়, তাহলে এইদিকে দূরত্ব হবে 5, এইদিকেও দূরত্ব হবে 5, এই দূরত্ব। তার মানে কি, কেন্দ্র থেকে এই যে বক্ররেখা দিয়ে তুমি যে বৃত্তটা করেছো, কেন্দ্র থেকে যে বৃত্তটা তুমি তৈরি করেছো বক্ররেখা দিয়ে, কেন্দ্র থেকে এর দূরত্ব সব সময় চারিদিক দিয়ে সমান হবে। তুমি যেদিকেই মাপবে, এখান থেকে মাপলে 5 হলে দেখবে এই বিন্দু থেকে এখানে মাপবে সেই 5ই হবে। বুঝেছো? আমি তোমাদের সংজ্ঞাটা, বৃত্ত কাকে বলে সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, যে নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে থেকে আমি কি লিখলাম, যে নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব থেকে একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তাকে বৃত্ত বলে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, কি করেছি, সমান দূরত্ব, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব হয়েছে, নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব, কম্পাসটা যখন আমি বসাচ্ছি এইভাবে, তাহলে নির্দিষ্ট সমান দূরত্ব নিলাম, তাহলে এদিকে যতটা দূরত্ব, এদিকেও ঠিক ততটা দূরত্ব, এদিকেও ঠিক ততটাই দূরত্ব, ঠিক আছে? তুই কি করছি, একটি বক্ররেখা দিয়ে গোটা ইয়েটাকে সীমাবদ্ধ করছি, হয়েছে? আমি যদি এখান থেকে বিন্দু নিয়ে এখান থেকে টানতে শুরু করি, তাহলে আমি ঘুরি নিয়ে কি করব, আমি যখন ঘোরাচ্ছি এইভাবে, আমি যখন এখানে এই বিন্দুতে সীমাবদ্ধ, আমি এদিকে ঘোরালাম, ঘুরিয়ে এলাম, হ্যাঁ, এটা কিন্তু নড়লে হবে না, এই কেন্দ্রটা কিন্তু এইভাবে স্টপ থাকতে হবে, ঠিক আছে? এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখানে চলে এলাম। তাহলে এই যে বৃত্তটা করলাম, বক্ররেখা দ্বারা এটাকে সীমাবদ্ধ করলাম, তাই এটা আমরা বলছি বৃত্ত, হয়েছে? এইবার যে জিনিস, তার একটা জিনিস দেখো, এই যে বৃত্তটা তোমরা দেখলে, এবার এই বৃত্তের দেখো কেন্দ্রবিন্দু দেখতে পাচ্ছ, কিন্তু দেখো এই বৃত্তের মধ্যে তোমরা কোণ দেখতে পাচ্ছ, কোণ, এই বৃত্তের ভিতরে তোমরা কোণ দেখতে পেয়েছ, কোণ দেখতে পাবো, কেন? কোণ তো নেই, একটা বক্ররেখা দিয়ে এই বিন্দু থেকে একটা বক্ররেখা, একটা কেন্দ্রকে কি করেছি না, একটা কেন্দ্র থেকে
সমান দূরত্ব নিয়েছি, নিয়ে কি করেছি একটা বক্ররেখা নিয়ে বৃত্ত তৈরি করেছি। তাহলে এখানে কোনো কোণ তৈরি হয়নি, যে বিন্দু থেকে শুরু করেছিলাম সেই বিন্দুতে গিয়েই মিলিত হয়েছে, যে বিন্দুতে শুরু করেছে সেই বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু কোনো কোণ তৈরি হয়নি। তাহলে যখন কোনো কোণ নেই তাহলে কোনো শীর্ষবিন্দুও নেই। বোঝা গেল? তাহলে যখন কোনো কোণ দেখতে পাচ্ছি না তাহলে বৃত্তের কোনো কোণ থাকে না, বৃত্তের কোনো শীর্ষবিন্দু থাকে না। বোঝা গেল? তোমাদের মোটামুটি যে বিষয়টা আমি তোমাদের কাছে পরিষ্কার করলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পারবে যদি ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো। ঠিক আছে? আমি মোটামুটি একটা বর্ণনা করলাম, যে তোমাদের চিত্রের উপর বিভিন্ন রকম একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। বড় হলে আরও তো বিষয়টা বুঝতেই হবে, পড়তে হবে। তোমরা বিষয়টা দেখো বারবার, হ্যাঁ, একবার না দুবার না তিনবার দেখো, যে বিষয়গুলো ক্লিয়ার করো। তোমাদের বইয়ের মধ্যে যে শূন্যস্থানগুলো দিয়েছে সেগুলো অবশ্যই করবে। হ্যাঁ, যে আয়তক্ষেত্রে কটি বাহু থাকে, ত্রিভুজের কটি বাহু থাকে, ঠিক আছে, একটা বৃত্ত আঁকতে গেলে কটি বক্ররেখার দরকার, ঠিক আছে, তারপরে তোমার একটা সরলরেখা দিয়ে কটা বিন্দু টানা যায়, হ্যাঁ, তারপরে তোমার গিয়ে আর কি থাকবে না আয়তক্ষেত্রে কটা শীর্ষবিন্দু থাকে, বর্গক্ষেত্রে কটা শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে। এই যে জিনিসগুলো বোঝালাম তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। ওকে, তোমরা দেখো আর প্র্যাকটিস করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।